একটি স্বাধীন রাষ্ট্রের মানচিত্র যখন তাজা রক্ত আর ছিন্ন ভিন্ন লাশে ঢেকে যায়, তখন ক্ষমতার মসনদে বসে থাকা নীতি নির্ধারকদের নজর ঠিক কোথায় থাকে? যখন 15টি নিরীহ প্রাণ লোহার চাকায় পিষ্ট হয়ে যায়, তখন জাতির সামনে অত্যন্ত সুকৌশলে ছুড়ে দেওয়া হয় কয়েক সেকেন্ডের একটি সস্তা অর্থহীন হাসি তামাশার ক্লিপ। একটি পরিকল্পিত রহস্য তৈরি করে শোককে ধামাচাপা দিয়ে মানুষের চোখ অন্ধ করে দেওয়ার এই যে জঘন্য খেলা, তা কি শুধুই কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাষ্ট্রের ভিত্তি নাড়িয়ে দেওয়ার মতো কোনো গভীর চক্রান্ত? আজ আমরা এমন এক অন্ধকার জগতে প্রবেশ করতে যাচ্ছি যেখানে মানুষের করুণ মৃত্যুর চেয়েও একটি সাধারণ আলিঙ্গন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তৈরি থাকুন, কারণ আজ আপনার চেনা বাস্তবতার মাটি পায়ের নিচ থেকে চিরতরে সরে যেতে পারে। সময়টা সদ্য সমাপ্ত ঈদের দিন। সারা দেশে যখন উৎসবের আমেজ, সাধারণ মানুষ যখন পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে আছে, রাজনীতির অন্দরমহলে সেদিন উৎসবের চেয়ে বেশি চলছিল ক্ষমতার এক নতুন হিসাব নিকাশ। বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সরকারি বাসভবন সেদিন পরিণত হয়েছিল এক আন্তর্জাতিক মিলন মেলায়। এটি কোনো সাধারণ জমায়েত ছিল না, এক বা দুই নয়, বিশ্বের ক্ষমতাধর অন্তত 100টি দেশের শীর্ষ কূটনৈতিক এবং রাষ্ট্রদূতেরা উপস্থিত হয়েছিলেন সেই ঐতিহাসিক ঈদ পুনর্মিলনীতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এর আগে কখনোই কোনো দলীয় নেতা তার সরকারি বাসভবনে এত বড় মাত্রার কোনো কূটনৈতিক ইভেন্টের আয়োজন করতে সক্ষম হননি। এটি ছিল দেশের রাজনীতিতে জামায়াতের এক বিশাল অভূতপূর্ব কূটনৈতিক শোডাউন। আন্তর্জাতিক মহলে তাদের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং আস্থার এক সুস্পষ্ট বার্তা ছিল এই আয়োজন। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, ঠিক একই দিনে এবং একই সময়ে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনেও চলছিল সমান্তরাল এক ঈদ আয়োজন। রাষ্ট্রের শীর্ষ দুই নেতার বাসভবনে সমান্তরালভাবে চলাই বিশাল কূটনৈতিক উপস্থিতি দেশের রাজনীতির সমীকরণ যে সম্পূর্ণ পাল্টে দিয়েছে তার এক অকাট্য প্রমাণ। একটি বিরোধী দল হিসেবে রাষ্ট্রযন্ত্রের নীতি নির্ধারণী পর্যায়ে তারা এখন কতটা শক্তিশালী এবং অপ্রতিরোধ্য অবস্থানে পৌঁছেছে, এই দৃশ্যপট তারই নীরব কিন্তু জোরালো ঘোষণা দিচ্ছিল। কিন্তু ঠিক এই জায়গাতেই ঘটে গেল এক অদ্ভুত বিপত্তি। এত বড় একটি রাজনৈতিক এবং কূটনৈতিক মাইলফলককে সম্পূর্ণ আড়াল করে দিয়ে মুহূর্তের মধ্যে পুরো দেশের আলোচনাকে হাইজ্যাক করে নেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো মাত্র কয়েক সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও ক্লিপ। কি ছিল সেই ভিডিওতে? সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কুশল বিনিময়ের এক ফাঁকে ডাক্তার শফিকুর রহমান একজন বিদেশি রাষ্ট্রদূতের সাথে অত্যন্ত সহজ, স্বাভাবিক এবং হাস্যোজ্জ্বল ভঙ্গিতে খুনসুটি করছেন। এক পর্যায়ে তিনি ওই কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরছেন। ভিডিওটি যারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন তারা স্পষ্টই বুঝতে পারবেন যে ওই বিদেশি কূটনীতিকও বিষয়টি অত্যন্ত হাসি মুখে এবং স্পোর্টিংলি গ্রহণ করেছেন। এটি ছিল নিতান্তই একটি মানবিক জেস্টার, একটি সাধারণ সৌজন্যমূলক মুহূর্ত। অথচ এই সহজ, সাধারিক এবং মানবিক আচরণকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় শুরু হলো তীব্র ট্রোল এবং সমালোচনার এক বিষাক্ত ঝড়। কিন্তু কেন এই সামান্য বিষয়টিকে আতশকাচের নিচে ফেলে এত বড় করে দেখানো হচ্ছে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে ঠিক গতকাল রাতের এক ভয়াবহ ট্র্যাজেডির দিকে। কুমিল্লার বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় পিষ্ট হয়ে অকালে প্রাণ হারিয়েছেন 15 জন নিরীহ মানুষ। দেশের যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনের এই চরম ব্যর্থতা, এতগুলো তাজা প্রাণের অকাল মৃত্যু, এসব নিয়ে মূলধারার মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো জোরালো আলোচনা নেই। এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী, তথাকথিত সমঝোতার চাঁদাবাজ রবিউল ইসলামের পদত্যাগ কেউ জোরালোভাবে দাবি করছে না। 15টি তাজা প্রাণ ঝরে যাওয়ার খবরের চেয়ে একজন রাজনীতিবিদের সামান্য হাসি তামাশার ভিডিও আজ জাতির কাছে বেশি মুখরোচক হয়ে উঠেছে। একটি শোকাবহ ট্র্যাজেডিকে পাশ কাটিয়ে যখন একটি ট্রোল জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, তখন বুঝতে হবে যে আমরা জাতি হিসেবে রাজনৈতিক অন্ধত্বের চরম সীমায় পৌঁছে গেছি। কিন্তু কারা এই অন্ধত্বের সুযোগ নিচ্ছে? কারা সুকৌশলে এই ভিডিওটি ভাইরাল করে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে? যে কোনো ঘটনা ভাইরাল হওয়ার পেছনে যেমন একটি কারণ থাকে, তেমনি থাকে একটি সুসংগঠিত মেকানিজম। ডাক্তার শফিকুর রহমানের এই ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। আমাদের দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই সাধারণ ভিডিওটি কোনো সাধারণ নাগরিকের ক্ষোভ থেকে ছড়ায়নি,
বরং এর নেপথ্যে রয়েছে এক সুগভীর নীল নকশা। আমাদের হাতে আসা তথ্য বলছে এই সাইবার আক্রমণের ফ্রন্ট লাইনে রয়েছে সরকারি দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল, আল জাজিরার সেই বিতর্কিত এবং তথাকথিত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং এনসিপির বেশ কিছু চিহ্নিত অ্যাক্টিভিস্ট। তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি সমন্বিত টিম গঠন করে এই ভিডিওটিকে বিরোধী দলীয় নেতার ব্যক্তিগত চরিত্রের উপর আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। প্রশ্ন হলো কেন এই সামান্য একটি বিষয়কে বিশ্ব রাজনীতির ইস্যু বানিয়ে ফেলা হচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে জামায়াতের বর্তমান শক্তির ভেতরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের অন্ধ সমর্থক এবং বামপন্থী একটি বিশেষ মহল মূলত জামায়াতের এই বিশাল কূটনৈতিক শোডাউন এবং রাষ্ট্রের ভেতরে তাদের ক্রমবর্ধমান ক্ষমতায়নের ব্যাপারটিকে হজম করতে পারছে না। ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক ক্যারিয়ারে হাওয়া ভবনের মতো রাষ্ট্রীয় সম্পদ লুঠের কোনো মেগা দুর্নীতির অভিযোগ নেই। এমনকি প্রথিত স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো রাজনৈতিক অপবাদও তার ঘাড়ে চাপানো যাচ্ছে না। যখন একজন নেতার আদর্শকে তলানো যায় না, তখন তার চরিত্রকে কলঙ্কিত করাই হয়ে ওঠে বিরোধীদের একমাত্র পথ। এটি তাদের এক জঘন্য চাল, যেখানে তারা চাইছে ডাক্তার শফিকুর রহমানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে। কিন্তু এই প্রোপাগ্যান্ডার জাল আসলে কতটা গভীরে বিস্তৃত? কারা চাইছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে এক মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে ফেলতে? কারা সেই পর্দার আড়ালের আসল মাস্টারমাইন্ড, যারা 15টি মানুষের লাশের ওপর দাঁড়িয়ে এই হাসি তামাশার রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে? আমরা আজ সেই সত্যের মুখোমুখি দাঁড়াবো। তবে সেই রহস্যের অন্তরালে প্রবেশের আগে এবং কুচক্রী মহলের মুখোশ সম্পূর্ণ টেনে খোলার আগে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করে রাখুন। রাজনীতিতে এই ধরনের চরিত্র হরণের চেষ্টা নতুন কিছু নয়। একটু পেছনে ফিরে তাকালেই আপনারা মনে করতে পারবেন সেই দিনগুলোর কথা। জুলাই অগাস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে আহত এক তরুণের শয্যাপাশে দাঁড়িয়ে যখন এই জামাত আমিরই তার মাথায় স্নেহভরে চুমু খেয়েছিলেন, তখনও এই একই মহল সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি এবং ট্রোলের বন্যা বইয়ে দিয়েছিল। বিএনপি এবং তাদের মিত্ররা সেদিনও চেয়েছিল এই মানবিকতাকে বিকৃত করতে। কিন্তু পরে যখন দেশবাসী জানতে পারল যে 5 অগাস্ট পুলিশের অমানসিক নির্যাতনে ওই তরুণের মাথায় যে গুরুতর ক্ষত হয়েছিল, সেই যন্ত্রণাকাতর স্থানেই একজন পিতার মতো আবেগাপ্লুত হয়ে তিনি চুমু খেয়েছিলেন, তখন সমালোচকদের মুখে লজ্জার কুলুপ পড়েছিল। যারা আজ এই খুনসুটিকে ধর্মীয় বা সামাজিক আদব কায়দার দোহাই দিয়ে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন, তারা কি জানেন না যে ভ্রাতৃত্বের এই নিবিড় বন্ধন ইসলামের ইতিহাসেরই অংশ? পেছন থেকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ বা খুনসুটি করা সংক্রান্ত রাসূলুল্লাহ এর যেমন সহিহ হাদিস রয়েছে, তেমনি কাবা শরীফের সম্মানিত ইমামদেরও কপালে চুমু খাওয়ার অসংখ্য ভিডিও ইন্টারনেটে পাওয়া যায়। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজেরও এমন অনেক ছবি অতীতে গণমাধ্যমে এসেছে। তাহলে 66 বছর বয়সী একজন প্রবীণ রাজনীতিবিদের এই সামান্য মানবিক আচরণ নিয়ে কেন এত অহেতুক জলঘোলা? আসলে এই প্রোপাগ্যান্ডার মূল উদ্দেশ্য দুটি। একদিকে জামায়াতকে সামাজিকভাবে হীন করা, আর অন্যদিকে সরকারের চরম প্রশাসনিক ব্যর্থতাগুলোকে ধামাচাপা দেওয়া। গতকাল কুমিল্লার সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 15 জন মানুষের প্রাণ যাওয়ার ঘটনায় যোগাযোগ মন্ত্রীর পদত্যাগ নিয়ে রাজপথ উত্তাল হওয়ার কথা ছিল, তখন মানুষের মনোযোগ সরিয়ে নেওয়া হলো একটি ভাইরাল ভিডিওর দিকে। একটি ট্র্যাজেডিকে যখন একটি ট্রোল দিয়ে আড়াল করা হয়, তখন বুঝতে হবে এই পর্দার আড়ালের ষড়যন্ত্র কতটা সুনিপুণ। বিরোধীদের যে কোনো স্বাভাবিক আচরণকে আতশ কাচের নিচে ফেলে মিডিয়া ট্রায়াল করার এই নোংরা সংস্কৃতি নতুন বাংলাদেশের জন্য মোটেও শুভ লক্ষণ নয়। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যখন এক বিশেষ মহল নোংরা চরিত্র হননের নেশায় মত্ত, তখন আমাদের সীমানার বাইরে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে বইছে এক অবিশ্বাস্য প্রশংসার ঝড়। বিশেষ করে লন্ডনের অত্যন্ত প্রভাবশালী পত্রিকা দি ইকোনমিস্টের সাম্প্রতিক এক বিশেষ বিশ্লেষণ দেশের রাজনীতির চেনা ছকগুলোকে এক নিমেষে তছনছ করে দিয়েছে। তাদের মতে 2024 সালের অগস্টে বাংলাদেশের জেন জি বা ছাত্র জনতার যে ঐতিহাসিক বিপ্লব ঘটে গেল, তার সবচেয়ে বড় চমক সম্ভবত ইসলামী রাজনীতির এই অপ্রতিরোধ্য পুনরুত্থান। ইকোনমিস্ট অত্যন্ত তীক্ষ্ণভাবে তুলে ধরেছে যে শেখ হাসিনার 15 বছরের শাসনামলে যে দলটি ছিল সম্পূর্ণ নিষিদ্ধ,
কোণঠাসা এবং নির্যাতিত, তারা আজ ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছে। গত মাসের জাতীয় নির্বাচনে মোট ভোটের প্রায় 1/3 নিজেদের পকেটে পুরে দেশের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের এই আত্মপ্রকাশ কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি ছিল এক সুপরিকল্পিত রাজনৈতিক প্রত্যাবর্তনের ইতিহাস। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অভূতপূর্ব কামব্যাক? ইকোনমিস্ট বলছে এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে জামায়াতের এক নতুন ও চতুর কৌশল। দলটি তাদের প্রথাগত রাজনীতির গণ্ডি পেরিয়ে এমন কিছু ইস্যুকে ধারণ করেছে যা জেন জি প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ক্যাম্পাস রাজনীতিতে তারা যে পরিবর্তন এনেছে তার রীতিমতো গবেষণার বিষয়। গত শরতে অনুষ্ঠিত বড় বড় ছাত্র সংসদ নির্বাচনে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয় এসেছে কোনো পেশি শক্তি দিয়ে নয়, বরং শিক্ষার্থীদের জন্য স্টাডি সেশন আয়োজন, কল্যাণমূলক গ্রুপ তৈরি এবং হলের নষ্ট ফ্যান মেরামত করার মতো ক্ষুদ্র অথচ কার্যকর কাজের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের আয়োজিত হিজাব র্যালি এমন অনেক নারীকেও আকৃষ্ট করেছে যাদের আগে ইসলামী রাজনীতির প্রতি কোনো সহানুভূতি ছিল না। তরুণদের কাছে হিজাব আজ নিছক ধর্মীয় পোশাক নয়, বরং এটি হয়ে উঠেছে পরিচয়ের এক দারুণ কাউন্টার কালচারাল প্রকাশ। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত আজ নিজেদের অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা প্রচলিত ঘুণে ধরা ব্যবস্থার বিরুদ্ধে এক বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গত কয়েক দশক ধরে বাংলাদেশের ক্ষমতা ছিল দুটি বড় পরিবারের পারিবারিক ব্যবসার মতো, যার বিষ ফল ছিল হাওয়া ভবন থেকে শুরু করে এস আলমের মতো মেগা লুটেরাদের জন্ম। ঠিক এই জায়গায় জামায়াত নিজেদের ব্র্যান্ডিং করেছে সুশাসন এবং পরিবর্তনের দল হিসেবে। আগামী নির্বাচনে সরাসরি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন ডাক্তার শফিকুর রহমান, আর সেখানে তার রূপরেখা অত্যন্ত আধুনিক। ব্যবসায়ীদের সহায়তা করা, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং দুর্নীতিবাজ আমলাদের লাগাম টেনে ধরা, এসবই আজ সাধারণ মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। তিনি যখন বলেন শরিয়া মানেই হলো ন্যায় বিচার ও জনকল্যাণ, তখন তা আন্তর্জাতিক মহলেও নতুন আলোচনার জন্ম দেয়। আন্তর্জাতিক মহলের এই প্রবল আগ্রহ এবং প্রশংসা যখন ডাক্তার শফিকুর রহমানের পাল্লা ভারী করছে, ঠিক তখনই দেশের ভেতরে জুলকারনাইন সায়ের এবং একটি বিশেষ দলের সমন্বিত টিম ডাক্তার শফিকুর রহমানকে হেয় করার জন্য এই হাস্যকর প্রোপাগান্ডা চালাচ্ছে। তারা জানে না যে সত্যের এই জোয়ারকে কোনো সস্তা ট্রোল ভিডিও দিয়ে রুদ্ধ করা অসম্ভব। দর্শক, এই রাজনৈতিক খেলা এবং সত্য আড়ালের চেষ্টার শেষ কোথায়? আমরা কি আজীবন ট্রোলের পেছনে দৌড়াবো, নাকি 15 জন মানুষের লাশের হিসেব বুঝে নেব? ভিডিওটি শেয়ার করে সত্যকে ছড়িয়ে দিন।